আমি কি যাব ভিতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ে যাত্রী হয়ে এসেছে শালা। আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে। হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল। তোমার ফোন না ঘন্টা? বালটা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে দুই ঘাকুর যাতায়াত আগে পড়ে আছে। বসার রুমে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছে ভর দুপুরে অসময়। বাজার করার লোক জানিয়ে গেল। যা পারে না তা মারতে হবে কেন? ভদ্র বাংলা পেছনে মারছে। তোর খাপছাড়া মুখে লাগাম দে যায়, নয়তো একটা থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পার্টি থেকে। ব্যাপার না, তবে তোমার হাজারখানেক ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করিও না এত ছোট্ট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। আব্দুর, জানতামই না। আগে বললেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয় ছিল না। এই সুখ আমি সইব কেমনে? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞাসা করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ালে দুপুরে আসতাম না মেয়র কাকা। দুপুরের ভোজে কে কি আছে সেটা বলুন। খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়ে যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র প্রার্থী হয়ে নির্বাচন করছে, এবার জানেন তো? মেয়র হেসে ফেললেন। কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই। বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি জয় ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়েকজনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে। অনুরোধ করছি। হাসলো হামজা। কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আর 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে। তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলেছি। তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা। নাটকীয়তা সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা। কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। এমন কি বুঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে? এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খারাপ হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটাইনি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যা হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকব এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। এই জন্য আপনি বসে যাবেন, এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পেছতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। স্যাহ, 1000 বছর পুরনো টেকনিক। এই জন্য আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য,
বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মস্তে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্র নেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ, বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো দুদিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। এক পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছো দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলা করার মতো বিবেচনা বোধ তোমার? তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায়। বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো, কিছুক্ষণ পরে বলল, জয় এসব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, আমি তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল এবার। প্রশাসন যা জানে আপনার আমারও তো তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওর তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরাও করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাছাই করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা, কোনো কিছুতেই বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। ব্যাটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না, ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা একটা তীর হতে পারে না কিরকম? আমাকে বসিয়ে বেওর হবে পাটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছো? যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পোড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে, তোমার 3 বাপ বেটাই জন্মের ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গায়ে লিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোরাভার এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আমার জোর। হতে পারে সেই জোরের জোরে শুধুই আমার ইচ্ছা। আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার উপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল। একটু বেশি ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় ভেঙে গেলে মুশকিল। মেরুদণ্ডের হাড় ভেঙে গুরু হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না, কার নামে যেন চলে? আপনার বউ থুকু চাষির নামে, নাকি মেয়ে জেরি এন্টারপ্রাইজ? জেরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লন্ডভন্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাপাকাপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল গেল গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকের দৃশ্যকে শুট করা কোনো ভিডিও ফুটেজে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝেরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজা শ্বশুর বাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি, মধুরারি ভেঙে পেট ফুলে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গেলে পেট ফোলাবে।
তোমাদেরই তো দিন। আমরা বল সিঙ্গেল মানুষ, না আছে বউ না আছে শাশুড়ি। হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝে দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথা না, রুহু ব্যথা না হোক মৃত্যুতেই বেরিয়ে আসবে। এই গায়ে ডিওমিও কিছু মারো না। স্যাহ, কি গন্ধ। ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরে। জয় ঝেড়ে দৌড় সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় চেপে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ। আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে এক মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আমার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আসার কথা ছিল, আজ বাপের সাথে এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, একথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিল না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না, ব্যাপারটা অন্তু দৃঢ় গলায় বলছে। আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানোর আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবে, সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মেরেছে, তারাই কেবল আমার হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো কোনোদিনও অন্তু বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তু খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই পাপুকে কোথা থেকে তুলে এনেছে আব্বু? খালি সারাদিন ম্যাঁ 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 করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবু ক্যাক ক্যাক করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব পাপু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরানোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে, অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপুর বাড়ি দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরের খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি যে আমি এখনো থাকি না বলে জায়গাটা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি করতাম ভাই? আমার মায়াডারে খজার সাথে বিয়া দিছে, পুকুরের মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেখানে। আমি নিজে মরতেছি নিজের দুঃখে, তোরে কি আর কই? মেজ ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব
পুঁথি তুলে আনলেন সেই মুঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছেন। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো, মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গাটা প্রাপ্য নয়। সেই অনুসূত্রে আপনি ও দিনাজপুরে থাকেন না, ওখানে আপনার যে পুকুর হিসাবে জায়গা পড়ে আছে ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসাবে করব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন তো। ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদমে থ মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফেলাইয়া দিমু বেয়াদব মেয়েলো। তোর মতো কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ। এক ঘরে কত এই সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায়। জি কেন নয়, জি কেন নয়। এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আপুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয় সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সেই সাহস আছে নাকি আমার? অন্তুর মুখের নেকাবের আড়ালে শুধু কারো চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখে তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকিল বানালেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, ভালো কথা কইতে পারে দেখতেছি। মাইয়াডারে পড়াও, বহুত দূর যাইব হে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা হলো, আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরের গড়াও নয় ওই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়ার চাচার বাড়ির লোকজন আসছে। মার্জিয়া রান্না করছে, যত্ন করছে। রাবেয়াও টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলে বিয়ে হয় না, তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ে নজর বোলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। অন্তু থমকালো। সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসল। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে, তার উপর সূর্যরশ্মির প্রতি স্মরণাঙ্কন ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যে।
বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়িত সাদা থানের লুঙ্গি, ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছনে দাঁড়িয়ে হাসলেন। ওহ জয়, আয় বাব্বা, ভিতর আয়। আপনি চেনেন আমাকে? চিনব না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল। জয় চমৎকার লাজুক হাসলো। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসলো। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকিতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা? আবার আলাদা করে বাসায় দেওয়া দেব? বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটা জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতে চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না। বেহায়ার মতো গিলল অন্তুর সুরতটুকু। এর আগে সে তার চপ্পল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে ক্রূর হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন, আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপর পা তুলে বসল। সোফার উপরিভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলো বা ট্রিট করো, আরমিন নট গুড। অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমার এই অতিথি হিসেবে একটু বেশি পছন্দ করার কথা। আপনার হলো আমি। অন্তু মুখের কাঠামো শক্ত করলো। রাবেয়া এলেন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়ার হাতে ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কি সব আয়োজনে লেগে গেছেন? ছেলে বেশি কথা বলো। খা বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল। যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন তাই। জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসলো। রাবেয়াকে জিজ্ঞাসা করলো, আজ কোনো আয়োজন আছে নাকি চাচিমা? গম গম করছে বাড়ি কেমন? বাপ, আমার ছেলের শ্বশুর বাড়ির লোক আসবে, সাথে অন্তরে দেখতে আইতেছে। আচ্ছা। অন্তু মায়ের উপর বিরক্তিতে দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে এসেছে জয় আমির তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞাসা করলেন, কেন আইছিলি বাপ? আসলে চাচিমা ক্লাবে চাঁদা নিতে এসেছিলাম, জোর জবরদস্তি নয় কোনো। ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমনি বলতেছো কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি এরা তো সোনার ছেলে, দাঁড়া। রাবেয়া গেলে অন্তুর উপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মাজান তো ভালোই, তুমি শালি এমন খিটখিটে কেন? দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে খেতে আইছিলাম, তুমি যা খেসরা। ধন্য করলেন। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত স্বরে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে এই শয়তানের ঘাঁটি? বাড়ি বয়ে এসে যদি থাপড়ায় যায়, ব্যাপারটা খারাপ দেখায় না? আরমিন চুপ করো, নয়তো তোমার মাটা বলে মানবে না মনে হয়। থাপড়ে 4টাতে দুপড়ে দিবে। বাড়ি অবধি যখন চলে এসেছে, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন নয়। জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। ওরা জঙ্গলি। জয় মুখ ভ্যাংচায়। আজ নাকি বলি হবে তোমার? কোন মঞ্চ দেখতে আসতে? নজর ঘুরিয়ে পুরো আপাদমস্তক উপর নিচ করে দেখল অন্তুর। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাহ পাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে। রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো 2টো 100 টাকার নোট। জয় কবিরকে ইশারা ঘরে নিতে। রাবেয়া বললেন,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।